আমার আলাদিন, লেখিকা জাবিন ফুরকান, পর্ব সংখ্যা ১। তুমি আমার গলায় ইরাম আপুকে ঝুলিয়ে দিতে পারো না মম? উনি আমার থেকে ৭ বছরের বড়। তার উপর ওনার একটা বাচ্চা আছে। বাচ্চা? গডড্যাম! আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে। একদম চিৎকার করবে না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা করো। কিচ্ছু বুঝতে চাই না আমি। কিচ্ছু না। ফর গডস সেক, এটা আমার জীবন। সরকারি খেলনার মাঠ নয়। তুমি একটা প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এভাবে জোর জবরদস্তি করতে পারো না। আমি কোনোদিন ইরাম আপুকে বিয়ে করব না। কোনোদিন না। আমার কথাটা একবার না, না, না এবং না। নো নেভার। নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি এ সিনিয়র ওম্যান। বদ্ধ দরজার উপর থেকে ভেসে আসছে চিৎকার করে বলা কথাগুলো। কোনো রাগঢাক নেই। সবটাই দিনের আলোর মতো পরিষ্কার প্রকাশ্য। ডাইনিং টেবিলের পাশে চেয়ারে নিশ্চুপে বসে আছে ইরাম। সামনে দুটো স্যান্ডউইচ আর কফি রাখা। খাবারের গলা দিয়ে নামছে না তার। এবার কিছুটা ভাঙাচোরা শব্দ আসছে। বাড়ির আদরের দুলাল হয়তো নিজের রাগ জড়বস্তুর উপর মেটাচ্ছে। অস্বাভাবিক নয়, ভীষণ স্বাভাবিক প্রতিক্রিয়া। তার জায়গায় ইরাম থাকলে হয়তো এমনটাই করতো। কে বলতে পারে? তুই শুনবি না তোর মায়ের কথা? আমি জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইনি। তুই আমার এই একটা ইচ্ছা পূরণ করতে পারবি না? ইচ্ছার একটা লিমিট থাকে মম। এবার শব্দগুলো এতটা জোরে যাচ্ছে যে স্পষ্টভাবে শোনা যাচ্ছে। ইরাম চেয়ারে হয়ে স্থির থাকতে পারছে না। হুট করে উঠে গেল। লিভিং রুমের সোফায় নরম গতিতে একটি তোয়ালে বিছিয়ে ছোট নিষ্পাপ প্রাণটিকে শুয়ে রেখেছে সে। বেগুনি রঙের কাঁথায় মোড়ানো তুচ্ছপ্রায় এক অস্তিত্ব। মোমের মতো নরম শরীর, গোলাপ রাঙা মুখ। চোখ দুটো বন্ধ যখন খোলা থাকে তখন তাতে এক রাস সমান মায়া খেলা করে। এরম চুপটি করে নিজের অংশ নিজের সন্তানের কাছে বসল। আলতোভাবে দুহাতে দুটো আঙুল নগণ্য শিশুটির ২ কানে ঠেকালো, যেন ঘুমন্ত অবস্থায় কিচ্ছুটি শুনতে না পারে সে। জননীর জীবনের নরক যে তার প্রাপ্য নয়। ৩ মাস আগে মা নারী শব্দের অলংকার। একজন নারীর জীবনের শ্রেষ্ঠ অর্জন, অমোঘ পরিপূর্ণতা। এতদিন এই শব্দটাকে শুধু পড়া হয়েছে, ডাকা হয়েছে, তবে কোনোদিন অনুভব করা হয়নি। আজ মাতৃত্বের প্রবল জোয়ারে ভেসে দিয়েছে ইরানের সর্বাঙ্গ হৃদয়খানা। দুপুরের দিকে ডেলিভারি হয়েছে তার। এখন সন্ধ্যাবেলা। হাসপাতালের কেবিনে শীতল বাতাস আরামদায়ক চাদরে মুড়ে রেখেছে তাকে। মাত্রই দীর্ঘ এক ঘুম পেরিয়ে জেগে উঠেছে সে। বর্তমানে এক দৃষ্টিতে চেয়ে আছে বিছানার ঠিক পাশে লাগানো বেসিনে রাখা নবজাতকের দিকে। চেয়ে আছে সে। চোখ ফেরাতে পারছে না। যতবার দেখছে ততবারই তার বুকটা আবেগের স্রোতে পূর্ণ হচ্ছে। একটা সময় যে নিজেকে আর ধরে রাখতে পারল না ইরাম। দুহাত ভর দিয়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বেসিনেটের কাছে গেল। আশেপাশে কোনো নার্স নেই। ব্যাপারটা অদ্ভুত লাগলো, তেমন কিছু ভাবল না সে আপাতত। তার সকল চিন্তা জুড়ে রয়েছে ভূমিষ্ঠ হওয়া সন্তান। বেসিনেটের ভেতর থেকে ছোট ছোট হাত পা নাড়ছে নবজাতক। সাদা নরম তোয়ালেতে মোড়ানো নাজুক শরীরখানি তার। টকটকে লাল দুটো কান এবং নাক। চোখের পাতার আধখোলা। ত্বকের বর্ণটা লালচে। যেন দারুণ সুখের কিছু একটা নেচে উঠল ইরামের মাঝে। কাঁপা কাঁপা দুহাত বাড়িয়ে অতি সাবধানে সে নবজাতককে তুলে নিল নিজের বুকের মাঝে। তার ত্বকের উষ্ণতা পেতে বিড়ালের মতো মৃদু একটা শব্দ করে শিশুটা গুটিসুটি দিয়ে রইল। তীব্র আবেশে অশ্রু জমল ইরামের চোখ জোড়ায়। সন্তানকে বুকে চেপে ধরে কম্পিত গলায় ফিসফিস করে উঠল, আমার সোনা বাচ্চাটা, আমার মানিক, আমার কুচুপু। আম্মু তোমার আশায় কতকাল অপেক্ষায় প্রহর গুনেছে। অবশেষে আসার সময় হলো তোমার। দু হাতে হালকা করে শরীরটাকে তুলে ধরে তার কপালে চুমু এঁকে দিল ইরাম। তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নবজাতকের গাল বেয়ে। তাতে নিজের ছোট্ট হাতটা তুলে অস্বাভাবিকতায় নাড়তে থাকলো শিশুটি। না পারতে মৃদু হাসল ইমরান। আমার দুষ্ট পাখিটা। আর কি নামে ডাকি বলতো তোমায়? একদম নিজের মুখের কাছে তুলে নবজাতকের কানে
ঠোঁট লাগিয়ে ইরাম ফিসফিস করে বলল, ইজান, আমার ইজান শোনাও, আম্মুর লক্ষ্মী ছেলেটা। হুম। ইরাম হঠাৎ করেই নিজের জায়গায় জমে গেল। গোগনের শব্দ ভেসে আসছে কেবিনের ভেতর। এতক্ষণ যাবৎ হয়তো শোনা যায়নি, কিংবা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার দরুন ইরাম মনোযোগ দেয়নি। গোগনের শব্দটা এবার তীব্র থেকে তীব্র হচ্ছে। ব্যথাতুর কোনো ধ্বনি এটি নয়, বরং ভীষণ অন্তরঙ্গ, অশ্লীল ধরনের। মেয়েলি গলার চিৎকার। হাসপাতালের কেবিনের ভেতর। প্রথমটায় নিজেকে নিজে বিশ্বাস করল না ইরামের কান। দুপুরে ডেলিভারি হলো, নর্মাল ডেলিভারি। শরীরের ধকলের কারণে হয়তো কল্পনা করছে, আহ বেবি, আস্তে প্লিজ। নবজাতক ইরানকে পুনরায় বেসিনের নামিয়ে রাখল যে। দ্বিতীয়বার দফায় থমকালো। কান খাড়া হতেই শুনতে পেল, না, এবার কোনো ভুল নয়। সত্যি এমন সুখের আহাজারি ভেসে আসছে তার কানে, কিন্তু ঠিক কেবিনের ভেতর থেকে নয়। শব্দের উৎসটা কান পেতে খেয়াল করলে ইরাম বুঝতে পারল কেবিনের সঙ্গে লাগানো বারান্দা থেকে এসব ধ্বনি উৎপত্তি। রাগের সীমা ছড়িয়ে গেল তার। কার এত বড় দুঃসাহস যে একজন পেশেন্টের কেবিনের ভেতর এসে অশ্লীল কর্মকাণ্ড করতে পারে। ছেলেকে বুকে চেপে রেখে ধীর পায়ে এগিয়ে গেল ইরাম। সাবধানিত ভঙ্গি তার। কেবিনের থেকে বারান্দা যাওয়ার দরজাটা চাপানো, ঠিক লাগানো নয়। গোগানের শব্দ আরো পরিষ্কারভাবে কানে আসছে এবার, সঙ্গে ভারী নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ। একদম কিনারায় এসে থামল ইরাম। ঠাস করে দরজা খুলে ঢুকতে যেতেই এমন যেন সংকোচ হচ্ছে তার, যদিও মূল সংকোচ বারান্দা উপভোগ ব্যস্ত থাকা যুগলের করা উচিত। যে কোনো জায়গায় শুরু হয়ে যায় ইরাম। কোনো ওয়ার্ড বয় আর নার্সকে একসাথে দেখলে একটু অবাক হবে না ইরাম? বুকে তার নিজের বাচ্চা, তাই এই মুহূর্তে দিতে থাকলেও হৃদয়ের প্রবল এক সন্দেহ থেকে দরজাটা নিঃশব্দে হালকা ঠেলে ভেতরে উকি দিল সে। সন্ধ্যা হয়ে গেছে, বারান্দার ব্যালকনির বদলে থাই গ্লাসে দিয়ে বাঁধানো, তাই প্রথমটাই কিছু নজরে এলো না ইরামের। চোখ পিটপিট করে ভালো মতো তাকাতে তার নিস্পন্দন ক্ষণিকের জন্য থমকে গেল। দৃষ্টি প্রসারিত হয়ে রইল ফুটবলের মতন। বারান্দার দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে আছে ইরামের কেবিন নার্স। যুবতী মেয়েটি একটি পা তুলে রাখা সামনে দাঁড়ানো পুরুষটির কোমরে জড়িয়ে ধরে রেখেছে তারা একে অপরকে শরীরে। নার্সের পোশাকে নিম্নাংশ অগোছালো, ঠিক তেমনভাবে পুরুষটির পরনের সাদা শার্টের বোতাম খোলা, বুক বেয়ে ঘামের ফোঁটা পড়ছে। মেয়েটি ঘাড়ে মুখ গোঁজা, উভয়ই শিরশির করে কাঁপছে, উঠছে নিজেদের অভিসারে গভীরতরে। ইরাম অবাক হলো না, সরেও গেল না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো নিষ্প্রাণ এক পুতুলের মতো। তার বুকে কুই করে উঠল ইয়ান, অথচ নবজননী সে শব্দটুকু শুনতে পেল না। তার দুই নয়ন আবদ্ধ এক যুগল অভিসার পানে, যেখানে থাকা পুরুষটি তার স্বামী, তার সন্তানের জন্মদাতা পিতা অরণ্য মির্জা সওদাগর। ইরাম যে দরজায় এসে দাঁড়িয়েছে সেটা অরণ্য টের পেয়েছে। লোকটা তার গায়ের গন্ধ অব্দি কিভাবে যেন শুষে ফেলে। নার্সের ঘাড়ে গুজে রাখা মুখটা সে সামান্য একটু তুলল। একজোড়া শুকনো দৃষ্টি মিলিত হলো ইরামের সঙ্গে। অরণ্য অসম্ভব সুদর্শন, মুখমণ্ডল জুড়ে ঘামের ফোঁটা টিকটিক করছে, মুক্তার দানার মতো। উজ্জ্বল ফর্সা ত্বকে অভিসারের তপ্তত্ব ফুটে উঠেছে লালচে বর্ণ। চোখজোড়া কালোই, তবে তাতে জ্বলজ্বল করছে এক জনমের ক্ষুধা। সরাসরি ইরামের দিকে তাকিয়ে নার্সের শরীরে আরো গভীরভাবে ঝুঁকল সে। তার গভীরতম ছায়া উন্মাদ যুবতী নার্স ঢলে পড়ল, কেঁপে কেঁপে ওঠা অরণ্যের পিঠে খামচে ধরল। অরণ্য তির্যক হাসল, হাসি ফুটিয়ে নার্সের ঠোঁট দখল করে নিল। চুম্বন নয়, রীতিমতো কামড়ে ধরল বহুদিন যাবৎ ক্ষুধার্ত থাকা হায়ানার মতো। আর দেখতে পারল না ইরাম। তড়িঘড়ি করে সে বারান্দা ছেড়ে কেবিনের ভেতর চলে এলো। কোনো মতে হাতের কাপড়ে ঠেকিয়ে ছোট ইজানকে পুনরায় বেসিনেটে রেখে দিল। অতঃপর নিজের বিছানায় ধপ করে বসে রইল রোবটের মতো। ঠিক কতটা সময় একইভাবে পার হলো ঠাউর করতে পারল না সে। মাথার ভেতর দপদপ করছে তার।
ভারী নিঃশ্বাস ফেলছে, বুকটা চেপে আসছে ব্যথায়। আজকের দিনটা অন্তত তাকে রেহাই দেওয়া যেত। আজকে তাদের সন্তানের জন্মদিন। কিছুক্ষণ বাদে কেবিনে ঢুকলো কেবিন নার্স, পরিষ্কার পরিপাটি। প্যামকে ঘুমিয়ে থাকার বদলে বিছানায় বসে থাকতে দেখে নার্স এক লোহমান মতন থামল। পরক্ষণে অবশ্যই কিছু হয়নি এমন ভঙ্গিতে গলা খাকারি দিয়ে বলল, আপনি উঠে পড়েছেন? বেশ, আমি গিয়ে আপনার সন্ধ্যার নাস্তাটা নিয়ে আসছি, বিশ্রাম নিন। কেবিনের দরজা খুলে বেরিয়ে গেল নার্স। পরপরই বারান্দার দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে এলো অরণ্য। নার্স যতটা পরিপাটি ছিল, অন্য ততটা অগোছালো। শার্টের সবগুলো বোতাম এখনো লাগানো হয়নি। প্যান্টের বেল্টটা টেনে টাইট করতে করতে কেবিনের মাঝখানে এসে দাঁড়ালো সে। ইরাম স্থির চেয়ে রইল নিজের স্বামীর দিকে। লোকটাকে এখনো তার স্বামী বলে সম্বোধন করে যাওয়া কি আদৌ উচিত? সেটা নিয়ে অবশ্য দ্বিধামত আছে তার। অরুণা আসলে সুদর্শন, ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার, একটা সুঠামঠি পেটানো শরীর। নিয়মিত জিম করার কারণে শরীরে কোনো মেদ নেই। শার্টের উপরেও তার মাংসপেশির গড়ন বোঝা যায়। প্রথম দফায় তাকে আন্দাজ করা কঠিন যে লোকটার বয়স ইতোমধ্যেই ৩৫ ছুঁয়েছে। ঘন ভ্রু, পুরু ঠোঁট এবং তীক্ষ্ণ চিবুক, কালো বাদামি মিশ্রণের চুলের রং। ইরাম চেয়ে দেখল, এই সৌন্দর্যে তার বিতৃষ্ণা ঢেকুর উঠল। অথচ মনটা কি করদোষ, এরকম সৌন্দর্য আরো একটি মানুষকে চেনে ইরাম। অরণ্যর চোখ ধাঁধানো রূপ তাকে সেই সৌন্দর্যকে ঘৃণা করতে শিখিয়েছে। অরণ্য নিজেকে পরিপাটি করে শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকালো। বিছানায় বসে থাকা স্ত্রীর দিকে চেয়ে একগাল হেসে বলে উঠল, ওয়েল, গুড ইভিনিং হানি। বেসিনেটের দিকে এগিয়ে গিয়ে ইজানকে এক হাতে করে তুলে ফেললো অরণ্য। যত্নের বালাই নেই। হাতের তালুর ওপর শরীরটাকে কোনোভাবে ধরল যেন নিজের সন্তানদের নয়, বরং ল্যাবরেটরিতে কোনো গিনিপিগকে পর্যবেক্ষণ করছে। ইজান পিতার হাতের শক্ত রুক্ষ অসচেতন স্পর্শে স্বাচ্ছন্দ্য বোধ করল না। ছোট হাত পা ছুড়ে কান্নার দমক তুলল। বাঁকা হাসলো ফুটে উঠল অরণ্যের নির্যাস সওদাগরের ঠোঁটে, যেটার কোনায় এখন একটা কামড়ের দাগ স্পষ্ট। অরণ্য নিজের অপর হাতটি বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী মেলে ইজানের শরীরে সাইজ মাপতে লাগলো। আরে বাস, ইরাম, এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলো কিভাবে? অ্যামেজিং। তুমি যে ছোট, তাতে আমার জিনিসটাই তো ফিট হয় না। ইরাম লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। এতক্ষণ যাবৎ সে শীতল থাকলেও ইজানের কান্না তার হৃদয় ছিন্নভিন্ন করে ফেলছে। ছুটে এসেছে অরণ্যের হাত থেকে ইজানকে ছিনিয়ে নিয়ে বুকে চেপে ধরল, খেকিয়ে উঠল, খবরদার বলে দিচ্ছি, আমার ছেলেকে ছুবে না। অর্ণব এক মুহূর্ত জমে গেল, মাথা কাত করে বিষয় নিয়ে তাকালো। ইমরানকে আজ অন্যরকম দেখাচ্ছে। এত কষ্টকর ডেলিভারির পর মেয়েরা মুষড়ে পড়ে, অথচ ইরামের হয়েছে ঠিক উল্টোটা। অজানা এক শক্তিতে টকবক করছে সে। সদা নির্বিকার থাকা চোখজোড়া আজ আগুনে জ্বলছে, যেন কয়েক ঘন্টার ব্যবধানে বিশাল পরিবর্তন হয়েছে তার মাঝে। বোকা অরণ্যর ধারণা নেই, আজকের আগের ইরাম ছিল শুধুমাত্র একজন নারী, আজ থেকে একজন মা। তাই অরণ্য ভাবল, তার ইরাম তো আগে এমন ছিল না। দুহাত তুলে সমর্পণের ভঙ্গিতে অরণ্য বলল, ও ঝিলঝিল, প্রোডাক্ট তো আমারই। আমি ছুঁয়ে না দিলে কে দেবে শুনি? কেউ না, আমি বাদে কেউ না। শুনেছেন আপনি? এত তেজ কিসের? এবার অরণ্য গলা শক্ত হলো। লম্বা ২ পায়ে ইরামের কাছে পৌঁছে গেল সে। এক হাতে স্ত্রীর চুলের গোছা মুঠ পাকিয়ে ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। ব্যথায় দাঁতে দাঁত চেপে ফেললো ইরাম, তবু একটা টু শব্দ করল না। নিজের ছেলেকে বুকে আগলে রাখলো, ঠিক যেমন করে সিংহী পাহারা দেয় নিজের শাবককে। অরণ্য বুঝ উচকে গম্ভীর কণ্ঠে শুধালো, একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছি মনে হচ্ছে। কি ভেবে নিয়েছিস তোকে ছাড়া আমার চলবে না? একটা বাচ্চা পয়দা করে দিয়েছিস, সো হোয়াট? যদি আমি চাইতাম আমার আন্ডারে বাচ্চাদের একটা ফুটবল টিম থাকতো, বুঝছিস? তোকে একটু বেশি ভালোবাসি বলে, বউ বলে, সেটার এভাবে সুযোগ নেবে তুই? ইরাম, আমি আপনার বউ না। আজ ইরামের মাঝে ভয়ের লেশমাত্র নেই। স্তব্ধ হয়ে ছেড়ে দিয়ে এক পা দূরে সরিয়ে দাঁড়ালো অরণ্য। কোমরে হাত রেখে কিছুক্ষণ নিশ্চুপ করে চেয়ে রইল। পরবর্তী আচমকা খিলকি করে হেসে উঠল। আর ইউ সিরিয়াস রাইট ইউ হানি? তোকে ৩ কবুল বলে বিয়ে করেছি। তোর বুকে আমার ছেলে, আর তুই বলিস তুই আমার বউ না?
ডেলিভারির পর তোর মস্তিষ্কটা ঢিলে হয়ে গেছে নাকি? ডাক্তারদের বিরুদ্ধে তো মামলা দিতে হবে আমার। ইজানকে অতি সাবধানে নিজের বিছানায় শুইয়ে রাখলো ইরাম। ছেলের কান্না থামছে এবং ঠিক আছে নিশ্চিত করার পরেই সে ঘুরে দাঁড়ালো। অরণ্য তাচ্ছিল্য দৃষ্টিতে মোকাবিলা করে দৃঢ় ভাবল, আপনাকে মনে করিয়ে দিই, আজ থেকে ঠিক ৫ মাস আগে আপনি নিজে আমাকে তালাক দিয়েছিলেন। অরণ্যর চেহারা থেকে ক্ষণিকের জন্য বিনোদন ভাবটুকু উবে গেল, তবে নিজের আত্মবিশ্বাসী ভঙ্গি একটুও ছাড়ল না সে। ইরামের দিকে এগিয়ে এসে দুহাত রাখল রমণীর কাঁধে। অদ্ভুতভাবে সুর পাল্টে আদুরে গলায় বলল, ও কাম অন ডার্লিং, তুমি এটা এখনো মনে ধরে বসে আছো? ওটা তো আমি মন খারাপ করে বলেছিলাম। তুমি জানো না তোমাকে কত আদর করি আমি। তাছাড়া ধর্মকর্ম আমি একটু হলেও জানি, বুঝেছো? তাই তালাক হবে না, কারণ তুমি প্রেগনেন্ট ছিলে। ক্ষীণ এক হাসি ফুটে উঠল ইরামের ঠোঁটে। অল্প বিদ্যা ভয়ঙ্করী। কে বলেছে আপনাকে এ তালাক গণ্য নয়? হ্যাঁ, বাচ্চা জন্ম অবধি আমার উত্থানকাল চলেছে। আজ আমার উত্থান শেষ। স্ত্রীকে ফিরিয়ে নিতে হলে আপনাকে তার সঙ্গে রুজু করতে হবে। প্রথমবারের মতো শঙ্কা দেখা গেল অরণ্যের মধ্যে। ২ মিনিট চুপ থাকলো সে, তারপর খানিকটা গম্ভীর গলায় নিজস্ব অহংকারটুকু চেপে বলল, বেশ তো, তবে রুজুই নয় করলাম আমি তোমার সাথে। নিজের কাঁধের উপর থেকে একদম ধীর স্থিরভাবে অরণ্যের হাতখানা সরিয়ে পিছিয়ে দাঁড়ালো ইরাম। আবারও একবার অরণ্যের মনে হলো সম্পূর্ণ ভিন্ন এক ইরামকে দেখছে সে। দৃঢ় গলায় ইরাম জানালো, আমি আপনার সঙ্গে রুজু করব না, মিস্টার অরণ্য মির্জা সওদাগর। আজ থেকে আপনি আমার স্বামী নন, স্রেফ একজন পরপুরুষ। পরপুরুষ তো বেশ, আমিও দেখি কিভাবে তুই একটা বাচ্চাকে বুকে নিয়ে ঘুরে বেড়াস। তোর জন্য আমার দরজা আজীবনের জন্য বন্ধ। দূর হতে পারিস আমার চোখের সামনে থেকে। নিজের পেটে বেয়াদব ফসল জন্মেছিস। সি ইউ আর কেয়ার। অরণ্য নিজের কথা রেখেছে। সত্যিই সে কোনো কেয়ার করেনি। ডিভোর্স পেপারে সাইন করেছে, অথচ ইজানকে নিয়ে কাউন্সেলিং প্রশ্ন ওঠেনি। একদম ঘরোয়াভাবে সমস্ত দায়িত্ব বর্তেছে ইরামের ওপর। সে অবশ্যই এমনটা চেয়েছিল, তবে বাস্তবতা আমাদের ভাবনা চাইতে বহু কঠিন। এখানে যা হওয়ার হয় তার উল্টোটাই বরং পাওয়া যায়। ইরজানকে নিয়ে প্রথম মাসটা ইরাম কাটিয়েছে দুর্বিষহভাবে। না, নিজের বাপের বাড়ি সে যায়নি। ওই বাড়িতে এখন আর বাপের বাড়ি নেই তার, বরং ভাইয়ের বাড়িতে পরিণত হয়েছে, যেখানে অন্যদের উপর বোঝা হয়ে গেলে ঠিক তাকে অসম্মান করা হবে। তাছাড়া তার ভাই এই ডিভোর্সের ঘোর বিরোধী ছিল। সাহায্য কামনার প্রশ্নই আসে না। নিজের হাতে থাকা যৎসামান্য কিছু টাকা সম্বল করেই সে ওঠে একটি মেস বাড়ায়। আমাদের সমাজটাও খুবই ভীষণই অদ্ভুত। সিঙ্গেল মাদার হওয়া তাচ্ছিল্য কম সহ্য করতে হয়নি ইমরানকে। তবুও তার সবকিছু সয়ে যাওয়ার একমাত্র শক্তি ইজান। নবজাতক নিজের জননীকে সামান্য চাহনিতে ঘাল করার ক্ষমতা রাখে, তেমন সে পারে তাকে পুনর্জীবিত করতে। ইরাম একটা কাজের সন্ধান শুরু করে। মাস্টার্স কমপ্লিট করা হয়েছে তার, অথচ দেশের কর্মস্থানের অভাব যে টের পেতে শুরু করেছে সে হাড়ে হাড়ে। একটা মাসের বাচ্চাকে বুকে চেপে এই অফিসারের কেবিন থেকে সেই অফিসারের কেবিন পায়চারি করেছে সে। পিয়নের পিছু পিছু, দারোয়ানের পিছু পিছু ছুটে ছুটে শুধু পায়ের স্যান্ডেলের তলায় ক্ষয় হয়েছে। লাভের লাভ কিছুই হয়নি। কেউ ইরামের ওপর দয়া করেনি। না, তার দুধের শিশুটার উপর করেছে। একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা অবশ্য দয়া করেছিল। অ্যাপয়েন্টমেন্টে লেটার কনফার্ম, তার বিনিময়ে কোনো ইন্টারভিউ অবধি দিতে হবে না, শুধু ইরানকে সপ্তাহে ১ রাত করে তার সঙ্গে হোটেলে যেতে হবে সঙ্গ দিতে। সে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইরাম কুচি কুচি করে ছিঁড়ে ছুঁড়ে মেরে এসেছে লোকটার মুখের ওপর। ৩য় মাস গড়াতে গড়াতে অবস্থা গুরুতর হতে শুরু করে। অরণ্য হয়তো ব্যাপারটা আন্দাজ করেছিল। ইরামের সংগ্রাম একলা চলতে চাওয়ার ভয়াল লড়াইয়ে অরণ্যর পক্ষ থেকে তার জন্য শাস্তিস্বরূপ ছিল। যেন অরণ্য ওত পেতে অপেক্ষায় আছে, কখন ইরাম সম্পূর্ণভাবে ভাঙবে আর তার দুয়ারে গিয়ে দাঁড়াবে। অদম্য ইরাম চায়নি। নিজে না খেয়ে হলেও ইজানের জরুরি জিনিসপত্র কেনার টাকা রেখে দিয়েছিল।
এদিকে দিন দিন ছোটাছুটি এবং অভাবের কারণে শরীর দুর্বলতা দেখা দিচ্ছে তার। ব্রেস্ট ফিডিং করায় সে। ইজানের উপর না আসতেও জননীর ধকলের প্রভাব সে শুরু করতে থাকে। নিজ অবধি ইরাম ঠিক ছিল, কিন্তু ইজানের ওপর একটা আঁচ আসা মাত্রই তার সমস্ত ধৈর্য, ইচ্ছা, লড়াই, বাসনা গুঁড়িয়ে যায়। ইরাম প্রথমবারের মতো নিজের লড়াইয়ে হেরে যায় একদিন। ফার্মেসির সামনে দাঁড়িয়ে ছিল সে। পড়ে থাকার ভেতর ছটফট করে কাঁদছিল ইজাম। সামনে রাখা ওষুধের দাম ছিল ১০০ টাকা। অথচ ইরামের হাতের মুঠোয় ছিল শুধুমাত্র পুরাতন দুটো ২০ টাকার নোট। সেদিনের মতন অসহায়, ব্যর্থ ইরামের নিজের আর কখনো মনে হয়নি যে মায়ের নিজের সন্তানের মুখে এক ফোঁটা ওষুধ অব্দি তুলে দেওয়ার ক্ষমতা নেই। সে আবার কেমন মা?